দেখতে গেলে 6 মাস দেরি। আগে তো 6 মাস ট্রাইব্যুনালই সময় দিয়েছিল, কেন করেনি? আমরা তো বলেছি আমাদের কাছে করা আছে, আমাদের ডাকুন, আমরা বুঝিয়ে দেব। আমাদের তো ডাকেনি। আমরা তো এমনি যেতে চাইনি, আমরা তো অর্ডার পরবর্তী যেতে চাওয়ার জন্য আমরা চিঠি দিয়েছিলাম চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি। বার্তা দেয়নি, বার্তা দেয়নি, আমাদের কথা শোনেনি। তাহলে একবার বলছে টাকা নেই, একবার বলছে অ্যানালিসিস করে দেখতে হবে কিভাবে ডিএটা দিতে হবে, সেটা জন্য 6 মাস সময় লাগবে। আবার বলছে যে যেহেতু মামলাটা সম্পূর্ণতা পায়নি, অর্থাৎ শেষ হয়নি, তাহলে কিভাবে আবার যে 25% ডিএটা দিয়েছি সেটা কিভাবে ফিরিয়ে আনবো, তাই টাকাটা হিসাব টিসাব করে আমরা সুপ্রিম কোর্টে রাখতে চাই। এই যে কথাগুলো বলেছে, আমরা দেখুন আইনজ্ঞ তো না, কিন্তু সাধারণ বিচার বুদ্ধি তার তো আছে। এই পিটিশন নিয়ে যদি সর্বোচ্চ আদালতে একটা সরকার যায়, তাহলে কিন্তু সরকারের কপালে, আবারও বললাম, অশেষ দুঃখ আছে। তাই আপনাদের বলছি, হ্যাঁ দেখুন, সরকার দেরি করবে কিছু নয়। আমরা জানি সরকার কিভাবে দেরিটা করেছে, সেটাও আমরা আপনাদেরকে একবার বলে দিচ্ছি। আপনারা জানেন ট্রাইব্যুনাল রায় দিয়েছিল 26শে জুলাই 2019। আমরা আমাদের পক্ষে গেছিল, ওই যে 6 মাসের মধ্যে দিয়ে দিতে হবে, রিভিউ করেছে, আবার হেরেছে। তারপরে আবার 1 মাসের মধ্যে দিয়ে দিতে বলেছে, তাই আমরা কন্টেম করেছি। কন্টেম থেকে বাঁচতে মামলা 20 সালের নভেম্বরে হাইকোর্টে নিয়ে এসছে, একদম শেষ সময়। দেখুন 20 সালের নভেম্বর হয়ে গেল, অর্ডারটা বেরিয়েছিল 26শে জুলাই 2019, সেখান থেকে নভেম্বর 20 পর্যন্ত মামলাটাকে অতিবাহিত করে 20 সালের ডিসেম্বরের মাসে থেকে শুনানি শুরু হলো হাইকোর্টে। সেই সময় পরবর্তী কোভিড শুরু হলোতে অনেকটা সময় চলে গেছে। তারপরে ডিটারমিনেশন হয় এই কোর্ট থেকে, এই বেঞ্চ থেকে আরেক বেঞ্চ, এই বেঞ্চ থেকে আরেক বেঞ্চ, এরকম বহু বেঞ্চ ঘুরেছে। শেষমেশ মাননীয় হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে গেছে। সেখানে 20শে মে 2022 আবার আমাদের পক্ষে রায় গেছে, আবার সেটাকে রিভিউ করেছে, আবার আমাদের পক্ষে গেছে। 3 মাস সময় দিয়েছিল, সবাই জানা, দেয়নি। আমরা কন্টেম করেছি। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে হলফনামা দিয়ে বলতে হয়েছে যে কেন ডিএটা দেওয়া হলো না, হলফনামা সহকারে জানাও। দেখুন, হলফনামা সহকারে জানা মানে ওইটা হচ্ছে একদম এই কথাটাকে কিন্তু পরবর্তীকালে সরকার বলেছে যে এই মুহূর্তে সরকারের কাছে টাকা নেই, আমরা সর্বোচ্চ আদালতে একটা এসএলপি করেছি, মহামান্য আদালত তাই আমাদেরকে কিছুদিন সময় দেওয়া হোক বলে তারা সুপ্রিম কোর্টে চলে গেছে। এবার সুপ্রিম কোর্টে চলে গেছে, সুপ্রিম কোর্টে দর্জ হয়েছে মামলাটা সেই নভেম্বর মাসের, মানে 22 সালের নভেম্বর মাস। ওদিকে 20 সালের নভেম্বর মাস হাইকোর্টে এসছে, 22 সালের নভেম্বর মাস সুপ্রিম কোর্টে গেছে। 28শে নভেম্বর থেকে শুনানি শুরু হয়েছে। দিনের পর দিন আপনারা জানেন, সেটা তো আর বিস্তারিত বলে সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। মাননীয় সঞ্জয় কারোল বেঞ্চ, সেই বেঞ্চ দুটো হিয়ারিং বলতে পারেন। 14ই মে বলেছিল, সেদিনকে মাননীয় অভিষেক মনু সিংভি উপস্থিত ছিলেন না, সরকার পক্ষে আর একজন আইনজীবী ছিল। তাকে বলছে আপনাদের 50% আগে মহার্ঘ ভাতাটা মিটিয়ে দিতে হবে, কারণ আমি এই সব ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের রায় সবকটা রায় পড়েছি, এখান থেকে আপনাদের মানে পালিয়ে যাওয়ার কোনো পথই নেই। 50% মহার্ঘ ভাতা দিতে হবে। আমি এই মামলাটা আগামী 16 তারিখ, 14 পরে 16 তারিখ শুনবো এবং মাননীয় অভিষেক মনু সিংভিকে কিন্তু ওই দিন অবশ্যই আদালতে উপস্থিত থাকতে বলবেন। আর যদি তিনি না পারেন, আপনিই থাকবেন, এই কথাও বলে দেবেন।
14 তারিখ আমরা উপস্থিত হয়েছি, তারপরে 16 তারিখ আমরা সবাই আমাদের যে মাননীয় বিকাশ বাবু, ফিরদৌস সবাই থেকে গেলাম আরো 2টো রাত। 16 তারিখের যে ঘটনা সেটা তো আপনারা সকলেই জানেন, অভূতপূর্ব রায়। সেই রায় একটা ঐতিহাসিক রায়। আমরা পঞ্চম বেতন কমিশনের দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে জানুয়ারি জুলাই করে যে ক্যালকুলেশন হবে, যে ডিএটা দিয়েছে কিন্তু নির্দিষ্ট সময় দেয়নি, সেইভাবে ক্যালকুলেশন করে আমাদেরকে দিতে হবে। সেই ক্যালকুলেশন আমি